আসসালামু আলাইকুম। পড়ছি আমি মেজর ডালিম বলছি, বইটির ১০তম পর্ব। সেনাবাহিনীকে অ্যান্টি স্মাগলিং অপারেশন এর জন্য তলব করা হয়। ১৯৭৩ নির্বাচনের প্রাক্কালে চরম দুর্নীতি এবং ব্যাপক চোরাচালানের ফলে রিলিফ অপারেশনে বিপর্যয় দেখা দেয়। ফলে সরকার অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করতে বাধ্য হয়। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল এন্টি স্মাগলিং অপারেশন। আমরা সমমনের সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখনও আমরা সুগঠিত নই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়েই আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাবো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময় তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থন হই। রাজনৈতিক নেতা ও টাউটদের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসেবে প্রতিজ্ঞা করি, পেটের ক্ষুধার তাড়নায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টার বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসম্মুখে প্রকাশ করা, ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুই কাতলাদের উন্মোচন করা, যারা পর্দার অন্তরাল থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের উপরে। অল্প সময়েই জানা গেল সব সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারোয়ারি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাশীল মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবুল নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, তদীয় পুত্র নাসিম, বন ও মৎস্যমন্ত্রী সেরিনিয়াবাদ, তদীয় পুত্র হাসনাত, গাজী গোলাম মোস্তফা সরাসরিভাবে ওই মারোয়ারি চক্রের সাথে জড়িত বলেও তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং সরজমিনে তদন্তের ফলে। সব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকেরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস। তাদের যোগসাজশেই লুটেরারা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলছে। সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা। তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়েই চাকুরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়েই সবকিছু করছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এইভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এন্টি স্মাগলিং অপারেশন সম্পর্কে একটা ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছি। এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো ৪ জন মারোয়ারি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সহচার্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মারোয়ারিদের গ্রেফতার করা হবে, কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের হস্তক্ষেপ হয়েছিল। ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে এদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল। এই অবস্থাতেও দাতা গোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময়মতো পৌঁছে দেবার। সেনাবাহিনী শুরু করলো অপারেশন ফুড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে। এই অপারেশন আর্মির হাতে দেয়ায় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে, কারণ তাদের স্বার্থ বিকৃত হচ্ছিল প্রতি ক্ষেত্রে। সব পর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর উপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এই ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা
হতাশ হয়ে পড়েন। আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী। অবাধ চোরাচালান এবং চরম দুর্নীতির ফলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ হয়। ১৯৭২ সালের যে কোনো জাতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্যে খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামেগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এই ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই, তখন ঘটছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই, তখন লাখ লাখ টন বিদেশি সাহায্য প্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। মুসলিম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে ১৯৬৮ থেকে ১৯৬৯-এর সারা জাগানো আন্দোলনকালে বরফের ওপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সর্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতেই ছাত্ররা দিলেন ১১ দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব ১৪ দফা বাদ দিয়ে ১১ দফাকেই তাদের দাবি হিসেবে গ্রহণ করে। ৬৯-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা ভাসানী। ১৬ই ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা, পরে প্রবীণেরাও ক্রমে তাদের সাথে যোগ করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এই অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে। এই বক্তব্য দূতাবাস থেকে দেয়া হয় ২৩/৩/১৯৭২-এ। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায়, সর্বস্তরে। ১৯৭২ সালের ২৭শে ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। ১১ই মার্চ দৈনিক বাংলায় এক খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে। বাংলাদেশ টোবাকো কোম্পানির ২৫ জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ ৩,০০০ সুপারিশপত্র পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। ৬ জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেফতারকৃত চোরাচালানকারীরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাত নেই, কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের উপর। পারমিট হাতবদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মা মেয়ে একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়ছে। এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময়ে সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যেই শাড়িতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ। রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে ১৯৭৪ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে। অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্য সামগ্রী, রিলিফের ঔষধপত্র এবং কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। ৩রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এইসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামেগঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন, দুর্নীতির অভিযোগ করেন। ১০ই আগস্টের ইত্তেফাকে সেই বিবৃতি ছাপা হয়।
13 তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে সারা দেশের মানুষ কচু খেচু খেয়ে জীবন ধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে, তাদের গ্রেফতার করছে। জনাব খান 11ই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এই সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে 135টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। 12ই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে 3 দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি। 16ই আগস্ট আইসিআরসির সদস্য মিস্টার এলভিন কাগজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের ওপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সেই সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি যারা একদা কোষে ধরত লাঙল, মাঠে ভরে তুলত সবুজ শস্যের সমারোহ, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে। ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপরে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করেছিলেন। সেই কাহিনী ও ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অতি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10ই সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোনো কুলবধূ। চট পরে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা কোথাও শোনা যায়নি। কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন। সেই সময়ের 22শে সেপ্টেম্বর বাইতুল মোকাররমে 2 শতাধিক উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্ন বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসককুলের হৃদয়। আর সেই সময়ে শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23শে সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24শে সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা দেশের মানুষ গত 3-4 দিন ধরে না খেয়ে আছে। চালের সের 7 টাকা। তার কদিন পরেই 6ই অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিন খাদ্যমন্ত্রী বলেন তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত, তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8ই অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম ঔদাসীন্যতা কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কিরকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্ম ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটিকত লোকের লাগামহীন দুর্নীতির সয়লাবে সব ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন। 8ই অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজ খবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মন দরে লবণ কিনে থাকে।
সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্ধারিত করা হয়েছে। তিনি আরও বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশ, এ ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংসদ সদস্য জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। 13ই অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে। 27শে অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করে। 25শে অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝাই ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরে চালের সের 8 টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এই সময় 25শে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশে প্রচলিত আইনে চোরাচালানকারীদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানকারীদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়, কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দল দানা বেঁধে ওঠে। সেই ক্রান্তি লগ্নে 26শে অক্টোবর ৭৪ স্বাধীনতা সংগ্রামকালে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের নির্দেশে মন্ত্রিত্ব হারান। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে যায়। তাজউদ্দিন আহমদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। 29শে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিনে মজুতদারি আর কালোবাজারির দায়ে আওয়ামী লীগের আরও একজন সংসদ সদস্য গ্রেফতার হন। 30 তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমদকে গ্রেফতার করা হয়। এই অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্র সহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মনন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশের যোগদান করেন। বাংলাদেশে স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘন্টার ওপর এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এনায়েত উল্লাহ খান, কামরুন্নাহার লাইলি, নিজামুদ্দিন আহমদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মনন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানে সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ: 1974 সালের 1 নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মনান্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মনান্তরের ব্যাপকতা ও ভয়াবহতা 1943-এর মনান্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকে অতিক্রম করেছে এবং এই মনন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মনন্তরকে প্রায় দুর্ভিক্ষাবস্থা বলে বর্ণনা না করে একে মনন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এই ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মনন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেড ক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়। পরবর্তীকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে 1974 সালের দুর্ভিক্ষের সময়
আওয়ামী লীগ সরকার ও সরকার দলের নেতা সদস্যদের রিলিফ চুরি ও চোরাচালানের বিবরণ দিতে গিয়ে 13ই আগস্ট 1992 সালে সংসদে বলেছিলেন, রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগ শাসনামলে যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল, আমার কম্বলটা কোথায়। 21শে আগস্ট 1992 বিচিত্রায় প্রকাশিত। সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন, কিন্তু ওই বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি। তিক্ত সত্যকে গলদঘরণ করে তাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে হয়েছিল, বাধ্য হয়ে অসহায়ের মতো। শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল। বেসামরিক প্রশাসনের সাহায্যে আমরা তখনও ব্যস্ত। এক রাতে হঠাৎ করে শেখ কামাল, শাহান এবং তারেক এসে উপস্থিত হয় আমার কুমিল্লা সেনানিবাসের বাসায়। শাহান ও তারেক ছিল কামালের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। কিছুদিন পর হঠাৎ একদিন বেশ রাত করে শেখ কামাল, শাহান এবং তারেক কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাসায় এসে হাজির হয়। রাত তখন প্রায় 11টা বাজে। এত রাতে কোনো খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম। কি ব্যাপার কামাল, তোমরা এত রাতে এখানে? প্রশ্ন করলাম। বস সরি, কিন্তু উপায় নাই, রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলে এলাম। সকালে এসেছি পার্টির কাজে, সারাদিন ব্যস্ত ছিলাম শহরে, খবর দেবার সময়ও পাইনি। কিছুক্ষণ আগে কাজ শেষ হলো, দিনকাল খারাপ, তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছেই চলে আসি। তা বেশ করেছো, শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম। না বস, গোলাগুলি না, এই একটু রংবাজি আর কি, জানালো কামাল। এরই মধ্যে নিম্মি খাবারের বন্দোবস্ত করে এসে বলল, সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে কারোরই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও। তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে। নিম্মি, ইউ আর রিয়েলি গ্রেট, বলল কামাল। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল। এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনজন। খাওয়ার মাঝেই শাহান বলে উঠল, ডালিম ভাই, কামাল বিয়ে করছে। তাই নাকি? তা হঠাৎ করে বিয়ে, কি বিষয়? না মানে, সবাই ধরেছে, না করে আর উপায় কি বস, রাজি হতে হলো। এ তো খুবই সুখবর। তা তোমার স্কলারশিপের কি হলো? সস্টিক যাচ্ছ নাকি, জানতে চাইলাম আমি। যাওন যাইব না বস, পড়ালেখা করার সময় নাই। এরপর কামাল শার্টের কলারের এক প্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথে বলল, ফিউচার প্রাইম মিনিস্টার, বুঝতেই তো পারেন কত কাম, একদম সময় নাই। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দের ইজ নো শর্টকাট টু নলেজ। মাত্রই তো 2 থেকে 4 বছরের ব্যাপার ছিল। পড়ালেখাটা সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার পেতাম। দিস ইজ মাই অনলি ইন্টারেস্ট, নাথিং এলস। তাই বলা আর কি। তাছাড়া আগামী 2-4 বছর তো চাচা রিটায়ার করছেন না, সেক্ষেত্রে স্কলারশিপটা অ্যাভেল করলেই পারতে। দেখো কামাল, চাচা বলেন, তিনি প্রায় সর্বমোট 17 বছর জেল খেটেছেন পাক আমলে। জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামিদামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন। আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুবই রিচ। জেলে থাকাকালীন সময়টা যথাযথ সৎ ব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি। সময়টা কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে। এই কথাটা ঠিক বললাম কি না? ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল। কামাল কিংবা অন্যদের কেউ কোনো উত্তর দিল না। আমার কথাগুলো সম্ভবত ওদের মনোপুত হয়নি। খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম। পরদিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল। জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা। সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবার সিদ্ধান্ত নেয়। আমরা তখনও সারা দেশে ডিপ্লয়েড। একদিন নূর ফোন করে জানালো, জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান। ফোন পেয়েই এলাম ঢাকায়। নূর জানালো, বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন। বুঝলাম বিশেষ জরুরি বিষয় আলাপ করতে ডেকে পাঠিয়েছেন তিনি। জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো। বাসায় গিয়েই দেখা করলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন। আই হিয়ার দ্যাট আই এম গোয়িং টু বি sent out from the army as defense attached to Burma soon. Do you know anything about it? আকাশ থেকে পড়লাম, কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন, তাহলে? জবাব দিলাম, আমি কিছুই জানি না স্যার, তবে আপনার যাওয়া চলবে না, আপনাকে হারাতে চাই না আমরা। ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং। তার ইঙ্গিত স্পষ্ট, তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমি আলাপ করি। অবশ্য আমার সাধ্যমতো যা করার সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই, বললাম আমি। আই শ্যাল অ্যাপ্রিসিয়েট দ্যাট। টু লেট মি নো দ্য আউটকাম অফ ইউর মিটিং। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউর রিটার্ন। ঠিক আছে স্যার, বলে বেরিয়ে আসছিলাম তার বাসা থেকে। সেদিন রাতেই গিয়ে উপস্থিত হলাম 32 নং ধানমন্ডিতে। নেতা তখনও বাড়িতে ফেরেননি। রেহেনা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম। জামাল জানালো সে স্ট্যান্ডহার্টস না হয়ে যুগোস্লোভিয়ায় যাচ্ছে আর্মি অফিসার কোর্স করার জন্য।
শুনে বললাম, ভালোই তো। ক্যারিয়ার হিসেবে আর্মিকে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত। আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, বস কি ব্যাপার? কোনো ব্যাপার ছাড়া ৩২ নং এ বুঝি কেউ আসে না? আমার পাল্টা প্রশ্নে ও একটু লজ্জা পেল। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল, না না তা ঠিক নয়, তবে বেশিরভাগ লোকজনদেরই তো কিছু না কিছু ব্যাপার থাকে। তবে ব্যতিক্রমও আছে, যেমন আপনি। আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে। ঝগড়া করার অধিকার তার, ভালোবাসার অধিকার যার। জবাবে বলেছিলাম আমি। তা তো অবশ্যই, সেটা কি আমরা বুঝি না? বাদ দেন এসব, একটা পরামর্শ দেন তো বস, বলল কামাল। কি বিষয়ে জিজ্ঞাসা করলাম। একটা স্কলারশিপ পাইছি কানাডায় ল পড়ার জন্য। ঠিক করতে পারতেছি না যামু কি যামু না। এটা তো অত্যন্ত সুখবর। যাবে না মানে? নিশ্চয়ই যাওয়া উচিত। জ্ঞান অর্জন করার জন্য চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র ৩-৪ বছরের ব্যাপার। সময় দেখতে দেখতে কেটে যাবে। আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে খুশি হয়ে চলে যেতাম। আমার জবাব শুনে কামাল বলল, তাহলে যাওয়াই উচিত আপনার মতে? অবশ্যই যাওয়া উচিত। এর মধ্যে বাড়ির কাজের ছেলেরা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে। তাই বিদায় নিয়ে কামাল চলে গেল। নেতা ফিরলেন বেশ রাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। কি খবর, অনেকদিন পর আইলি যে? শেখ সাহেব বললেন, ঢাকায় কাজে এসেছি, ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই। তিনি বেশ খোশ আমেজেই ছিলেন। কথার সাথে সাথে পাইপ টানছিলেন। চাচা, আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচ করে পাঠাবেন ঠিক করেছেন? তার ভালো মুডের সুযোগ দিয়ে জিজ্ঞাসা করলাম। ঠিক করি নাই, তবে বার্মায় একজনরে পাঠাইতে হইব। শফিউল্লাহ কইল জিয়ার নাকি ইন্টেলিজেন্সের ট্রেনিং আছে, তাই ওর ব্যাপারে চিন্তা ভাবনা করা হইতেছে। তার কথার খেই ধরেই আমি বললাম, ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে আরো অনেক অফিসারই আছে, তাদের থেকে কাউকে পাঠান। জেনারেল জিয়া ইজ টু সিনিয়র ফর দ্যাট পোস্ট এনিওয়ে। তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাবে আপনি আপনার কথার খেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আপনার জন্য ভালো হবে কি? তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে। এই অবস্থায় এ ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটবার্স্ট ঘটে, সেটা সরকার এবং সরকার প্রধান হিসেবে আপনার জন্য বিব্রতকর হতে পারে। বেয়াদবি নেবেন না চাচা। আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে। তুই কেমন আসোস? কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি। যেমন রাখছেন জবাব দিলাম। তোরা তো একটা কথা বুঝোস না, পার্টির রাজনীতি করতে গেলে সবকিছুতেই যুক্তি দিয়ে চলে না। নিজের ইচ্ছা মতো সবকিছু করণ যায় না। আমার অবস্থাটা বুঝিস। দেশও চালাইতে হয়, আবার পার্টির স্বার্থও দেখতে হয়। চাচা, আমি কোনো রাজনীতি করি না। প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক। সেই তুলনায় আমার কোনো জ্ঞান নাই বললেই চলে। তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটা একটা গভীর মানে আছে। এটা ইঙ্গিত বলা চলে। কোন প্রবাদের কথা কস তুই? জানতে চাইলেন শেখ মুজিব। ওই যে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হালকাভাবে কথাটা বলেই ফেললাম। পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব। জিয়া তোরে পাঠাইছে? প্রশ্ন করলেন তিনি। জিয়া পাঠাবে কেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় আপনি তাকে চিফ বানাবেন। তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এই ব্যাপারে জানতে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেবেন। ঠিক আছে, বুঝলাম, তুই যা এখন, কিছু লোকজন আইবো। আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম। পরদিন জেনারেল জিয়াকে সবকিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম। আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জেনারেল জিয়াকে আর বার্মায় যেতে হয়নি। তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে। তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায়। তার খুশি হওয়ার কারণ ছিল, যুদ্ধের সময় হার্টের পালপিটেশনের অজুহাতে রণাঙ্গন ছেড়ে কলকাতায় মুজিবনগর হেডকোয়ার্টার্স চলে এসেছিলেন তিনি। দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন ২৭ নং মিন্টো রোডে হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান। বেশ কিছুদিন হয়ে গেল, তবুও তিনি ফিরলেন না। এতে জেনারেল ওসমানী ভীষণ ক্ষেপে গেলেন। তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম দিলেন, যে করেই হোক না কেন শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে। আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকরি করতে চাচ্ছেন না শিশু ভাই, কিন্তু জেনারেল ওসমানীও ছাড়বেন না তাকে। সে এক উভয় সংকট অবস্থা। এ কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি। যাই হোক, অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকম ফিরিয়ে আনা হয়েছিল। সেই শিশু ভাই পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমান শাসনামলে মেজর জেনারেল ইসলাম তার দ্য রাসপুতিন অফ বাংলাদেশ হয়ে ওঠেন। একেই বলে কপালের নাম গোপাল। বাংলাদেশের রাসপুতিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস। শেক্সপিয়র বিয়োগান্তর নাটকের জুলিয়াস সিজারের পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। যাই হোক, জেনারেল জিয়াকে বাইরে পাঠিয়ে দেবার প্রচেষ্টায় আমরা চিন্তিত হয়ে পড়লাম। এই যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছে। মেজর জলিল, কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহেরকে ইতিমধ্যে হারিয়েছি।
এবং আরও অনেককে হয়তো বের করে দেওয়া হবে সেনাবাহিনী থেকে কোনো না কোনো অজুহাতে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহল, অন্যান্য ক্ষেত্রের সমমনা লোকদের সাথে আলোচনা হলো। সবাই একমত পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীনচেতা দেশপ্রেমিকদের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খয়ের খা, জি হুজুর টাইপের সদস্যদেরকেই রাখা হবে সেনাবাহিনীতে। এরপর এক সময় রক্ষী বাহিনীকে তাদের সাথে একত্রীভূত করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী। আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এই বিষয়ে খোঁজ খবর রাখবো। সেনাবাহিনীকে পুনরায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করা হয়। 1973 সালের এপ্রিল মাসে এক নাজুক পরিস্থিতিতে দিকহীন আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে সেনাবাহিনীকে তলব করতে বাধ্য হন শেখ মুজিব ও তার সরকার। 1973 সালের এপ্রিল মাসে দেশে এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্য উপায় হয়ে আবার সেনাবাহিনীকে বৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক শেখ মুজিবের প্রতি অন্ধ ভক্তি ছিল তার। তবে এই বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনে দ্বন্দ্বও ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন বেফাঁস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন ওয়ার্ডের আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম ৭২ সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছুই বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাবো এবার সরকারের উদ্দেশ্য কি। প্রধানমন্ত্রী এবার সত্যিই কি তার চাটাদল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্য কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হলো ৭২ সালের মতো সেনাবাহিনীকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না তো এবারও? তিনি জবাব দিয়েছিলেন, দিস টাইম বঙ্গবন্ধু মিন্স বিজনেস। ইফ ইভেন হি ইজ ডেড, ফাদার ইজ ফাউন্ড টু বি implicated in any crime, then his body could be exhumed for trial. No expectation his time whatsoever. This is what he told me personally, and I have no reason to disbelieve him. খুবই ভালো কথা। শেখ মুজিব এবার সত্যি চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জননেতা হবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব। সব ঝুঁকি হাসিমুখে বরণ করে নিয়ে সে কথাই দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা। খুশি মনেই ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা ভাই কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কম্বিং অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী ছাত্রদের ছত্রছায়াতে এই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র ও অস্ত্রধারীরা। তাতে কি এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষ করে অপারেশন শুরু করলাম। সব জায়গাতেই খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগী লোক, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি, লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পোষ্য মাস্তানরা। সব জায়গাতেই আবার আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছিলেন। কিন্তু তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেওয়া তালিকাভুক্ত লোকেরা প্রায় এলাকার সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেরই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থন ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরা, সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চোমরা চাই এবং নেতানেত্রীরা। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়ল না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের হাসনাত প্রমুখ অনেক নামি দামি নেতারা। সব জায়গাতেই একই উপাখ্যান,
এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকার দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতা পাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চাটার দলের সন্ত্রাস ও দুর্নীতি হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিনের দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারেই কোনো ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেক ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাস বিচার করা যাবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েলকে পাঠিয়ে দেন চিফের সাথে সরজমিনে অবস্থা তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারো প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশেই রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ আনুগত্য এবং শেখ মুজিবের অতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এ ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেই দিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছালেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করাতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লা এলে সবকিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো গতান্তর থাকতো না তার। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজপর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করেই একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম ৩২ নং ধানমন্ডিতে শেখ সাহেবের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তোফায়েল আহমদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকেই কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন, কি পাইছিস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজন তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম। কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা জবাব দিলেন, স্যার আমরা আপনার নির্দেশে অপারেশন করেছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে ওই সমস্ত রিপোর্ট ভেরিফাই করার পরই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগের হয় তাতে আমাদের দোষ কোথায়? কথা বাড়াতে না দিয়ে জনাব তোফায়েল কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বলেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তা হয়েছে, এখন এদের ছাড়ার বন্দোবস্ত কর। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার, চিফের মাধ্যমে আপনার নির্দেশে কার্যকর করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি। তবে এই বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নেই। ছেড়ে দেওয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করে আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়বো কিভাবে? তারা তো এখন আমাদের অধীন নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, বাজান কিছু একটা কর, নাইলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হয়ে যাইব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে পড়েন, প্রায় হাত জোর করে বললেন, স্যার আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতেও ভুলে গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবার নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। আমরা সবাই নিশ্চুপ হয়ে বসে থেকে তার মোসাহেবিপনার কৌতুক উপভোগ করছিলাম, কিছুটা বিব্রত হয়ে। আফটার অল হি ইজ আওয়ার চিফ।
ইতিমধ্যে জনাব তোফায়েল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহির এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের উপর অকথ্য অত্যাচার করেছে। হুদা ভাইকে উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র, ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্যি নয়, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণীত। তারপরেও যদি ওদের শাস্তি দিতে চান তবে সেটা সবার আগে আমারই প্রাপ্য। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। সেক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। উঠে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আইস তোরা যা, ডালিম তুই রাইতে খাইয়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত তখন প্রায় 11টা। যথানিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন, আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সেই অনুযায়ী কাজ করেছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউট বাটপারদের শায়েস্তা করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসেবে জনগণের মনোভাবকেই তো আপনার প্রাধান্য দেওয়া উচিত। আমি মনে করি আপনার এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণেই আপনি যদি এদের ছেড়ে দেন তবে কি আপনার লাভ হবে? আমার তো মনে হয় ক্ষতি হবে আপনার। আপনার পরামর্শদাতারা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকেই ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কিন্তু পার্টি ছাড়া আমি চলমু কেমনে? প্রশ্ন করলেন শেখ সাহেব। পার্টি আপনার অবশ্যই প্রয়োজন, মনে করেন না কেন? এটা একটা শুদ্ধি অভিযান। খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়েও তো পার্টি চালানো যায়। কিছু মনে করবেন না চাচা। চোর, বদমাইশ, সন্ত্রাস, টাউট বাটপারদের নেতা হিসেবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? যারাই ধরা পড়েছে তারাই বেশিরভাগই আওয়ামী লীগরা। তার মানে বর্তমান আপনার দলে ভালো লোকের চেয়ে খারাপ লোকজনই বেশি। এদের বাদ দেন। দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা। মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের ওপর পড়ে থাকলেও আজ তিনি সেটা ধরাননি। চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো কইরা চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিতে কি বোঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোনো আত্মীয় অপেক্ষা করছিলেন। আমিও উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগ শেষ কইরা, কাজটা ভালো করেন নাই। উত্তর দিলাম, সব ক্রিমিনালস যদি আওয়ামী লীগের হয় তার জন্য আমি দায়ী না। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম 32 নম্বর থেকে। বাসায় ফিরে দেখি আপা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে। আব্বা জিজ্ঞাসা করলেন, কি হলো? সবকিছুই খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভাবছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে ভালো করে চিনি। যখন এস হলে জিএস ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতি করেছি। ওর নীতি বলে কিছুই নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর শেখ মুজিব। তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল শেখ মুজিব। এদিকে বর্তমানে তীব্র সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ সর্বহারা পার্টি সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা। দেখ এখন সে কি করে। তোদের নিয়েই আমার চিন্তা। আই হোপ ইউ অ্যান্ড ইউর আদার কলিগস ডোন্ট গেট ভিকটিমড। আবার কথাগুলো শুনে জবাবে আমার কিছু বলার ছিল না। তার বক্তব্য সত্যতা ভবিষ্যতে প্রমাণ হতে পারে। আপা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়। ডোন্ট ওভার এস্টিমেট মুজিব, হি ইজ জাস্ট অ্যান এভারেজ ম্যান। আপার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদা ভাই আমাকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপল। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তর কথা শুনে। হুদা ভাই ও ভীষণ আপসেট। ক্যাপ্টেন নূর, জেনারেল জিয়া, এডিসি তার কামরায় গিয়ে বললাম বসের সাথে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়েই তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে বললেন, ওয়েল আই নো এভরিথিং, ডোন্ট লুজ হার্ট, আল্লাহ ইজ দেয়ার।
ইউ হ্যাভ ডান ইউর ডিউটি সিনসিয়ারলি, সো ফরগেট অ্যাবাউট দ্য রেস্ট অ্যান্ড বি অ্যাট ইজি। চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগরা সপর্দে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। বিব্রতকর অবস্থায় সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন, প্রাইম মিনিস্টার ডিজায়ার ইজ অ্যান অর্ডার। এই ঘটনার ফলে সারা দেশে ডিপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডিপ্লয়েড ছিলাম। আরোপিত দায়িত্ব পালনে কোনো উৎসাহ ছিল না কারোরই। কোনো রকম সময় কাটাচ্ছিলাম আমরা। আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মোস্তফা কর্তৃক অপহৃত হই। রেডক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্মি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। 1974 সালের মাঝামাঝি ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা। দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত। আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে। দুই পক্ষই আমরা বেশ ঘনিষ্ঠ, তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মিকেই। বিয়ের দুদিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজন, বিশেষ করে হোমরা চোমরারা এসেছিলেন অতিথি হিসেবে। পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই। আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে। বিয়েতে সেও উপস্থিত। বিয়ের কাজ সুষ্ঠুভাবেই এগিয়ে চলছে। রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে। বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল। তার ঠিক পেছনের সারিতে বসেছিল গাজীর ছেলেরা। বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা। বাপ্পি প্রায় আমার সমবয়সী। হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপ্পির মাথার চুল টানে। বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক হয়ে বসে থাকে। এভাবে 2-3 বার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞাসা করে, চুল টানছে কে? আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা। জবাব দিল একজন। পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায়, কিন্তু কিছু বলে না। মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে। এবার বাপ্পি যে ছেলেটি চুল টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে, বেয়াদব ছেলে, মস্কারি করার জায়গা পাওনি। খবরদার, তুমি আর ওই জায়গায় বসতে পারবে না। এ কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসে। এই ঘটনার কিছুই আমি জানতাম না, কারণ তখন আমি বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে বিশেষভাবে ব্যস্ত। বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবে হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ। অতিথিরা সব ফিরে যাচ্ছেন। সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি মহানগর ছবিটি দেখানোর কথা, তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য। অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল। মাহবুবের আসার কথা, মানে এসপি মাহবুব আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন। আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে। কি এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে। ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফিরতে একটু দেরি হবে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবেমাত্র তখন খেতে বসেছি। হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকলো লেডিস ক্লাবে। কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা, আর মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় 10-12 জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি। গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা। কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম। কে যেন এসে বলল গাজী এসেছে। আমাকে তিনি খুঁজছেন। হঠাৎ করে গাজী এসেছেন, ব্যাপার কি? ভাবলাম বোধ হয় তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন তিনি। আমি তাকে অভ্যর্থনা করার জন্য বাইরে এলাম। বারান্দায় আসতেই 6-7 জন স্টেন গানধারী আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় আমি তো হতবাক, কিছুটা অপ্রস্তুত বটে। সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী। আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? এই সমস্ত কিছুর মানেই বা কি? তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত, এক নাগারে শুধু বলে চলেছেন, গাজীরে চেনো না? আমি বঙ্গবন্ধু না। চল শালারে লইয়া চল, আজই আমি তোরে মজা দেখামো। তুই নিজেরে কি মনে করছস? অশালীনভাবে কথা বলছিলেন তিনি। আমি প্রশ্ন করলাম, কোথায়, কেন নিয়ে যাবেন আমাকে? আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের। তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হ্যাচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে। গাড়িতে আমার স্কট সিপাহীরাও রয়েছে। কিন্তু বুঝতে পারছিলাম না কি করা উচিত। একটা বিয়ের অনুষ্ঠান,
কন্যাদান তখনও করা হয়নি। কি কারণে যে এমন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে মারতে মারতে একটা মাইক্রোবাসে উঠালো ৩-৪ জন অস্ত্রধারী। ইতিমধ্যে বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা মানে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে। খালাম্মা ছুটে এসে গাজীকে বললেন, ভাই সাহেব, এ কি করছেন আপনি? ওকে কেন অপদস্থ করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? কি দোষ করেছে ও? গাজী তার কোনো কথারই জবাব দিলেন না। তার হুকুমের তামিল হলো। আমাকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে। বাসে উঠে দেখি আলম ও চুল্লু দুজনেই গুরুতরভাবে আহত। ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজীকে বলল, ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদের একা নিয়ে যেতে দেব না আমরা। ঠিক আছে, তবে তাই হবে, বললেন গাজী। গাজীর ইশারায় ওদেরকেও ধাক্কা দিয়ে উঠানো হলো মাইক্রোবাসে। বেচারি খালাম্মা, বয়স্কা মহিলা, আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভেতরে। আমার দিকে অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকলো ৫ জন অস্ত্রধারী গাজীর সন্ত্রাস বাহিনীর মাস্তান। গাজী গিয়ে উঠল তার গাড়িতে। বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটা কোথায় যেন চলে গেল। মাইক্রোবাস দুটি ছিল সাদা রঙের এবং তাদের গায়ে ছিল রেড ক্রসের চিহ্ন আঁকা। গাজীর গাড়ি চলল আগে আগে আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে। এ সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন, বীর বিক্রম এবং বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না। তারা গিয়েছিল কোনো এক অতিথিকে ড্রপ করতে। আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে। সবকিছু জানার পর মুহূর্তেই ওরা যোগাযোগ করলো রেসকোর্সে আর্মি কন্ট্রোল রুমে, তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে। ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন। তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য। আবুল খায়ের লিটু আমার ছোট বোন মহুয়ার স্বামী এবং আমার বন্ধু। ও ছুটে গেল এসপি মাহবুবের বাসায় বেইলি রোডে। উদ্দেশ্য মাহবুবের সাহায্যে গাজীকে খুঁজে বের করা। এদিকে আমাদের কাফেলা গিয়ে থামলো রমনা থানায়। গাজী তার গাড়ি থেকে নেমে চলে গেল থানার ভেতরে। অল্প কিছুক্ষণ পরে ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী। কাফেলা আবার চলতে শুরু করলো। কাফেলা এবার চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে। ইতিমধ্যে নিম্মি তার শাড়ি ছিঁড়ে চুল্লু ও আলমের রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। সেকেন্ড ক্যাপিটালের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম। গাজীর মনে কোনো দুরভিসন্ধি নেই তো? রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো? ওর পক্ষে সবকিছুই করা সম্ভব। কিছু একটা করা উচিত। হঠাৎ আমি বলে উঠলাম, গাড়ি থামাও। আমার বলার ধরনে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনে গাজীর গাড়িটাও থেমে পড়লো। আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম গাজী সাহেবকে ডেকে আনতে। সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে গিয়ে কিছু বলল। দেখলাম গাজী নেমে আসছে। কাছে এলে আমি তাকে বললাম, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন, লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করলো, তবে এবার রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে নয়। গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ৩২ নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। কলাবাগান দিয়ে ৩২ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে এলকটা গাছের ছায়ায় থামতে ইশারা করলেন জনাব গাজী। তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন ৩২ নংয়ের ভেতরে। সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছেন। একবার ভাবলাম ওদের ডাকি, আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারে বিপদের ঝুঁকি আছে। এই সমস্ত চিন্তা করছিলাম, হঠাৎ দেখি লিটুর ঢাকা ক ৩১৫ সাদা টয়োটা কারটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামলো। লিটুই চালাচ্ছিল গাড়ি। গাড়ি থেকে নামলো এসপি মাহবুব। নেমে প্রায় দৌড়ে ভেতরে চলে গেল সে। লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল, সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায়। লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম। নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিলেন। লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে, মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতেই লিটু বলে উঠল, মাহবুব ভাই, সর্বনাশ হয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে। এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায়। প্রধানমন্ত্রীকেই খবরটা সবচেয়ে আগে দেওয়া দরকার। কোনো অঘটন ঘটে যাবার আগে। গাজীর কোনো বিশ্বাস নেই ওর দ্বারা সবকিছুই সম্ভব।
মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায়। হঠাৎ টেলিফোনটাই বেজে উঠল। রেড টেলিফোন। মাহবুব আস্তে উঠিয়ে নেয় রিসিভার। প্রধানমন্ত্রী অপর প্রান্তে। মাহবুব, তুই জলদি চলে আয় আমার বাসায়। গাজী এক মেজর আর তার সাঙ্গপাঙ্গদের ধইরা আনছে এক বিয়ার অনুষ্ঠান থেকে। ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ারকি মারার চেষ্টা করছিল। উপযুক্ত শিক্ষা দিতে হবে। বেশি বার বেড়েছে সেনাবাহিনীর অফিসারগুলি। সব শুনে মাহবুব জানতে চাইল, স্যার গাজী সাহেবকে জিজ্ঞাসা করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি। ওদের সাথে কইরা লইয়া আইছে গাজী। গেটের বাইরে গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলারে, জানালেন প্রধানমন্ত্রী। স্যার গাজী সাহেব ডালিম আর নিম্মেকেই তুলে এনেছেন লেডিস ক্লাব থেকে। ওখানে ডালিমের খাওয়াতো বোনের বিয়ে হচ্ছিল আজ, জানালো মাহবুব। কসকি তুই? প্রধানমন্ত্রী অবাক হলেন। আমি সত্যিই বলছি স্যার, আপনি ওদের খবর নেন, আমি এক্ষুনি আসছি। এই কথোপকথনের পরই মাহবুব লিটুকে সঙ্গে করে ৩২ নং ধানমন্ডিতে। মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায়। আলম ও চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে উঠলেন। হারামজাদা, এটা কি করছস তুই? গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমতো হাঁটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরে গাজী ভেজা বেড়ালের মতো কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ফোন বেজে উঠল। রেড ফোন। শেখ সাহেব নিজেই তুলে নিলেন রিসিভার। গাজীর বাসা থেকে ফোন এসেছে। বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে। ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিং এর খবর পাওয়ার পরপরই ইয়াং অফিসাররা যে যেখানে ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মিকে। সমস্ত শহরে হইচই পড়ে গেছে। গাজীরও কোনো খবর নেই। গাজীকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আর্মি তন্ন তন্ন করে সম্ভাব্য সব জায়গায়। টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল। ফোন পেয়ে তিনি আমাদের সামনেই আর্মি চিফ শফিউল্লাহকে হটলাইনে বলেন, ডালিম, নিম্মি, গাজী সবাই আমার এখানে আছে, তুমি জলদি চলে আসো আমার এখানে। ফোন রেখে শেখ সাহেব গাজীকে উদ্দেশ্য করে বললেন, মাফ চা নিম্মির কাছে। গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে এক পা এগোতেই সিংহের মতো গর্জে উঠল নিম্মি, খবরদার, তোর মতো ইতর লোকের মাফ চাইবার কোনো অধিকার নাই বদমাইশ। এরপর শেখ মুজিবের দিকে ফিরে বলল নিম্মি, কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই, আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন। আমি আজ আপনার কাছে বিচার চাই। আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা রেহানা যদি এমন অসম্মান হতো, তবে যে বিচার আপনি করতেন আমি ঠিক সেই বিচারই চাই। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন, সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুণ্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কম্বলচর গাজী পায় কি করে? এর উপযুক্ত জবাব আমি আজ চাই আপনার কাছ থেকে। আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোনো কিছু চেয়েছি আপনার কাছে, কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার। আপনি যদি এর বিচার না করেন, তবে আমি আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার দিয়ে রাখলাম, তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি। ঠান্ডা মেজাজের কমল প্রকৃতির নিম্মির মধ্যেও যে এ ধরনের আগুন লুকিয়ে থাকতে পারে, সেটা আমার কাছে আশ্চর্য লেগেছিল সেদিন। শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন, মা, তুই শান্ত হ। হাসিনা রেহানার মতো তুইও আমার মেয়ে। আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায় বিষয় অন্যায় করেছে গাজী, কিন্তু তুই মা শান্ত হ। বলেই রেহানাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বলেন। রেহানা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল। ইতিমধ্যে জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এসে পৌঁছেছে। শেখ সাহেব তাদের সবকিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সদস্যদের ছেড়ে দেবার বন্দোবস্ত করতে। জেনারেল শফিউল্লাহ রেসকোর্স কন্ট্রোল রুমে অপারেশন কমান্ডার মেজর মোমেনের সাথে কথা বলার জন্য টেলিফোন তুলে নিলেন। হ্যালো মোমেন, আমি শফিউল্লাহ বলছি, প্রাইম মিনিস্টারের বাসা থেকে। ডালিম, নিম্মি, গাজী ওরা সবাই এখানে আছে। প্রাইম মিনিস্টারও এখানে উপস্থিত আছেন। এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট। ওয়ার্ডার ইউর ট্রুপস টু সেন্ড ডাউন। এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও। অপর প্রান্ত থেকে মেজর মোমেন জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন
কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রী না দেখা পর্যন্ত এবং গাজী ও তার 17 জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তার হাতে সমর্পণ না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয়। শফিউল্লাহ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল থাকলেন, শফিউল্লাহর সব যুক্তিকে অসার প্রমাণিত করে। অবশেষে শফিউল্লাহ ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডারের শর্তগুলো জানালেন। শেখ সাহেবের মুখ শুকিয়ে গেল। তিনি আমাকে অনুরোধ করলেন মেজর মোমেনের সাথে কথা বলতে। আমি অগত্যা টেলিফোন হাতে তুলে নিলাম। হ্যালো স্যার, মেজর ডালিম বলছি। থিংস আর আন্ডার কন্ট্রোল। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন। Well, Dalin, it's nice to hear from you, but as the operation commander, I must have my demand met. I got to be loyal to my duty as long as the army is deployed for anti-miscertain drive. The indefinite armed miscertains cannot be allowed to go assault-free. As far as I am concerned, the law is equal for everyone, so that can't be any expectation. Chief has got to understand this. বললেন মেজর মোমেন। প্লিজ স্যার, why don't you come over and judge the situation yourself? অনুরোধ জানিয়েছিলাম আমি। There is no need for me to come. However, I am sending ক্যাপ্টেন ফিরোজ। বলে ফোন ছেড়ে দিলেন মেজর মোমেন। অল্পক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফিরোজ এসে পড়ল। ফিরোজ আমার বাল্যবন্ধু, এসেই আমাকে জড়িয়ে ধরল। তুই গাজীরে মাফ করে দে, আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকটা মৌলিক কায়দায় একটা আপোষ রফা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। আমার বোনের সম্প্রদানের জন্য গাজীর বিয়ের অনুষ্ঠানে যাবার কোনো প্রয়োজন নেই। ওকে মাফ করাও আমার পক্ষে সম্ভব নয়। সেটা হবে আমার জন্য নীতি বিরোধিতা। আমার দেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে। আমাদের গা থেকে রক্ত ঝরাটা কোনো বড় ব্যাপার নয়। ইউনিফর্মের চাকরি করি, টাকা পয়সার লোভেও নয়। একজন সৈনিক হিসেবে আমার আত্মমর্যাদা এবং গৌরবকে অপমান করেছে গাজী নেহায়েত অন্যায়ভাবেই। আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অবৈধ অস্ত্রধারীদের খুঁজে বের করে আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবহার করতে। সেখানে আজ আমাদেরই ইজ্জত হারাতে হলো অবৈধ অস্ত্রধারীদের হাতে। আপনি প্রধানমন্ত্রী হয়ে কথা দিয়েছেন এর উচিত বিচার করবেন। আমরা আপনি কি বিচার করেন সেই অপেক্ষায় থাকবো। ক্যাপ্টেন ফিরোজকে উদ্দেশ্য করে সবার সামনেই বলেছিলাম, দেশের প্রধানমন্ত্রী যখন বিচারের ওয়াদা করেছেন, সেক্ষেত্রে গাজীর পরিবারের সদস্যদের আর আটকে রাখার প্রয়োজন কি? কর্নেল মোমেনকে বুঝিয়ে তাদের ছেড়ে দেবার বন্দোবস্ত করিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসেছিলাম। ঠিক সেই সময় শেখ সাহেব বললেন, আমার গাড়ি তোদের পৌঁছে দেবে। তার প্রয়োজন হবে না চাচা, বাইরে লিটু স্বপনরা রয়েছে, তাদের সাথেই চলে যেতে পারবো। বাইরে বেরিয়ে দেখি 32 নংয়ের সামনের রাস্তায় গাড়ির ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে। বন্ধু বান্ধবরা যারাই জানতে পেরেছে আমাদের কিডন্যাপিং এর ব্যাপারটা, তাদের অনেকেই এসে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আমাদের দেখে সবাই ঘিরে ধরল। সবাই জানতে চায় কি প্রতিকার করবেন প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের। সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ফিরে এলাম লেডিস ক্লাবে। মাহবুব এলোর সাথে। মাহবুবের ওসিলায় সেদিন রক্ষা পেয়েছিলাম চরম এক বিপদের হাত থেকে। আল্লাহ পাকের অসীম করুণায় বিয়ের আসরে আমরা ফিরে আসায় পরিবেশ আবার আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল। সবাই আবার হাসি ঠাট্টার মাধ্যমে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে কন্যা সম্প্রদান করা হলো। তাহমিনার বিয়ের রাতটা আওয়ামী দুঃশাসনের একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো, জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো আওয়ামী নেতাদের এবং তাদের ব্যক্তিগত বাহিনীর নেককারজনক স্বেচ্ছাচার ও নিপীড়নের। কি করে এমন একটা জঘন্য ঘটনার সাথে গাজী সরাসরি নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছিল তার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছিলাম না। অনেক পরে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম আমাদের কুমিল্লা অপারেশনের পর পার্টির তরফ থেকে শেখ মুজিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের, বিশেষ করে আমাদের উদ্যতের উপযুক্ত শিক্ষা দেবার জন্য। কিন্তু শেখ মুজিব ওই চাপের পরিপ্রেক্ষিতে বলেছিলেন আর্মি কোনো কাঁচা কাজ করে নাই, তারা আইন অনুযায়ী সবকিছু করেছে, প্রত্যেককে ধরেছে হাতে না হাতে প্রমাণ সহ। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তার ওই কথায় সন্তুষ্ট হতে পারেনি ক্ষমতার দম্ভে অন্ধ আওয়ামী নেতাদের একাংশ। আইনের মাধ্যমে যদি কোনো কিছু করা না যায়, তবে অন্য কোনোভাবে হলেও শিক্ষা তাদের দিতেই হবে, এবং সেই দায়িত্বটাই গ্রহণ করেছিল সেই সময় টপ টেরর অ্যান্ড মোস্ট পাওয়ারফুল লিডার বলে পরিচিত গাজী গোলাম মোস্তফা। তখন থেকেই নাকি সুযোগ খুঁজছিল তিনি জিঘাংসা মেটাতে। বিয়ে বাড়িতে বাপ্পি এবং তার ছেলেদের মাঝে যে সামান্য ঘটনা ঘটে সেটাকে এই সুযোগ হিসেবে গ্রহণ করে গাজী চেয়েছিল আমাকে উচিত শিক্ষা দিতে। এই বিষয়ে মেজর রফিকুল ইসলাম
পিএসসি তার বই বাংলাদেশ সামরিক শাসন এবং গণতন্ত্রের সংকটে লিখেছেন গাজী সমর্থক লোকদের সম্ভবত মেজর ডালিম ও তার স্ত্রীকে হত্যা করার পরিকল্পনা ছিল। পর্বটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পর্বটি শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে কোন বইটি আপনারা শুনতে চান তাও কমেন্ট সেকশনে জানাতে পারেন।